নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। করোনা সংক্রমণ মোকাবিলায় যখন প্রায় প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছে, লকডাউন হচ্ছে রাজ্য জুড়ে, ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, তারই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়িতে 4 জন একবার আক্রান্ত হয়েছিলেন, 30 দিনের ব্যবধানে ফের করোনা আক্রান্ত হলেন, জানিয়ে রীতিমতো চিন্তায় স্বাস্থ্য দপ্তর। চিন্তা বাড়ালো জলপাইগুড়ি। এই জেলায় গত মাসে এক সরকারি স্বাস্থ্যকর্মী সহ 4 জন করোনায় আক্রান্ত হন। 4 জনই ধীরে ধীরে সেরে ওঠেন, প্রত্যেকেই কাজে যোগ দেন। করোনা জয়ী স্বাস্থ্যকর্মীকে অভ্যর্থনাও জানানো হয়, কিন্তু মাস্ক করাতেই বিপদ। ওই 4 জনই ফের করোনায় আক্রান্ত, 30 দিনের মধ্যে 2 বার। গতবার সেভাবে উপসর্গ ছিল না, এবার উপসর্গ টের পেতেই করোনা পরীক্ষা, রিপোর্ট পজিটিভ। জলপাইগুড়ির এই ঘটনায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর। এটা হচ্ছে সেকেন্ড টাইম। আজকে আমি পজিটিভ ছিলাম, নেগেটিভ হয়েছি, কিছুদিন পরে আমি আবার হয়েছি, এবং সেটা বেশ কিছু কেস দেখা যাচ্ছে। এটা নিয়ে স্বাস্থ্য দপ্তর চিন্তিত, কিভাবে এটা হলো, কোথা থেকে আসলো, কিভাবে হলো, সেগুলো নিয়ে অলরেডি রিসার্চ হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক অবশ্য আগেই এ নিয়ে সতর্ক করে দেয়, জানিয়ে দেয় করোনা থেকে সেরে উঠলে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডি বেশি দিন স্থায়ী হচ্ছে না বলেই বিজ্ঞানীদের অনুমান। তাই করোনায় সুস্থ হওয়া ব্যক্তি ফের আক্রান্ত হতেই পারেন। জলপাইগুড়িতে ঠিক তাই হলো, 4 জন করোনা আক্রান্ত সেরে ওঠার পরে আবার আক্রান্ত। জলপাইগুড়ি থেকে শান্তরূপর, নিউজ 18 বাংলা। আর এই করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর এর মতো 30 লক্ষ টাকার মেশিনের প্রয়োজনে, কারণ খড়গপুর আইআইটি এমনই ম্যাজিক মেশিন এনেছে যেটা আরটিপিসিআর এর মতনই নিখুঁত তথ্য দেবে, এবং খুব কম খরচে এই পরীক্ষা করা যাবে এবং সময়ও অনেক কম লাগবে। আরটিপিসিআর পদ্ধতিতে করোনা নমুনা পরীক্ষা একেবারে নিখুঁত, কিন্তু তাতে অনেক ঝক্কি, অনেকটা বেশি সময় লাগছে। বিকল্প দেখালো আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরের ম্যাজিক মেশিন, আরএনএ পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা। নমুনা সংগ্রহ থেকে পরীক্ষা 1 ঘন্টায়। নামমাত্র খরচে নমুনা পরীক্ষা করা যাবে এই মেশিনে। 400 টাকায় নমুনা পরীক্ষা হবে। মেশিনটি তৈরি করেছেন আইআইটির 2 গবেষক, অধ্যাপক সুমন চক্রবর্তী এবং অধ্যাপক অরিন্দম মণ্ডল। তারা দাবি করেছেন 1 বর্গফুটের মেশিনটি বাজারে আসার জন্য তৈরি। বাণিজ্যিকভাবেও মেশিনটি ব্যবহার করতে পারবে বিভিন্ন ল্যাব, তবে সেজন্য বাণিজ্যিকভাবে মেশিন উৎপাদনের কাজ শুরু করতে হবে। মেশিনে রাসায়নিক যুক্ত কিট থাকবে। দাম কমাতে কাগজের কিট ব্যবহার। কাগজের ওপর নমুনা ফেললে রং পরিবর্তিত হবে। মেশিনের সঙ্গে লিঙ্ক থাকছে স্মার্টফোন অ্যাপ। নমুনার ফলাফল অ্যাপই জানিয়ে দেবে। একটা কম খরচের যন্ত্র, যেখানে ওই আরএনএটাকে ব্যবহার করে একটা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কম খরচে এবং কম সময়ের মধ্যে এই পরীক্ষার ফল পাওয়া যেতে পারে। একটা আরটিপিসিআর পদ্ধতিতে যে পরীক্ষা করা হয়, সেই ফলের সাথে আমরা দেখেছি যে মিলে যায়। যে কেউ এই মেশিন ব্যবহার করে নমুনা পরীক্ষা করতে পারবেন। মেশিন রক্ষণাবেক্ষণের খরচ নামমাত্র। এসি ঘরের প্রয়োজন নেই, টেকনিশিয়ান রাখার দরকার নেই। কিভাবে মেশিন কাজ করবে তা হাতে কলমে শেখাতে একটি ভিডিও তৈরি করছে আইআইটি। আইআইটির গবেষকদের দাবি, শুধুই করোনা নয়, ভবিষ্যতে যে কোনো ভাইরাস ঘটিত অতিমারির পরীক্ষায় অন্যতম অস্ত্র হয়ে উঠবে নয়া মেশিন। নিউজ 18 বাংলা। আরও একটা সুখবর, অগস্টের প্রথম সপ্তাহেই বাজারে আসতে চলেছে করোনা ওষুধ, এবং ফ্যাভিপিরাভির বাজারে সিপ্লেনোজা নামে ওই ওষুধ বিক্রি হবে। আর ট্যাবলেট দাম হচ্ছে মাত্র 68 টাকা, এবং মৃদু উপসর্গ থেকে যে সমস্ত প্রাথমিক সিমটমসগুলো রয়েছে সেক্ষেত্রেই সব থেকে বেশি কাজে দেবে এই ওষুধ।
করোনা যুদ্ধে বড়সড় পদক্ষেপ। অগাস্টের প্রথম সপ্তাহেই বাজারে আসছে করোনার ওষুধ ফ্যাভিপিরাভির। বাজারে মিলবে সিপ্লেনজা নামে। সিপলা, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি মিলে এই ওরাল অ্যান্টিভাইরাল ওষুধটি তৈরি করেছে। ওষুধের দামও নাগালের মধ্যে। এক একটি ট্যাবলেট 68 টাকা। মৃদু থেকে মাঝারি উপসর্গ থাকলে ওষুধটি কাজে দেবে। করোনা আক্রান্ত রোগী আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। মাইল্ড টু মডারেট সিমটম যাদের মধ্যে মৃদু বা তার থেকে একটু বেশি উপসর্গ আছে, সেই সমস্ত পেশেন্টদের মধ্যে কিন্তু যদি আমি এই ওষুধটা প্রয়োগ করি, তাতে তারই হ্যাসেন্ট দ্য রিকভারি, অর্থাৎ সুস্থ হওয়ার হার সেটা আরও অনেক তাড়াতাড়ি হবে। তো ডেফিনেটলি সেটা আমাদের খুব আশাজনক একটা খবর, বিশেষ করে এরকম একটা সময় যেখানে আমরা চারদিকে খুব নেগেটিভ নিউজ আমরা পাচ্ছি। যেসব এলাকায় সংক্রমণ বেশি, এই ওষুধ সরবরাহের ক্ষেত্রে সেই সব এলাকাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে। ফ্যাভিপিরাভির ফ্যাভিভেন্ট নামেও বাজারে। ভারতীয় সংস্থা তেলেঙ্গানায় এই ওষুধ তৈরি করছে। একটি ট্যাবলেটের দাম 39 টাকা। নিউজ 18 বাংলা। তবে শুধু ওষুধ নয়, ভারতে তৈরি কোভ্যাক্সিনও আরও এক ধাপ এগিয়ে গেল। দিল্লির এইমসে হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেল। করোনা যুদ্ধে বড় আশার আলো কোভ্যাক্সিন। ভারতে তৈরি করোনা টিকা মানুষের শরীরে প্রয়োগ করে পরীক্ষার কাজ শুরু করে দিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। শুক্রবার বছর 30-এর এক স্বেচ্ছাসেবকের দেহে এই কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। ইন্ট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে ওই স্বেচ্ছাসেবকের দেহে 0.5 মিলিগ্রাম কোভ্যাক্সিন প্রয়োগ করেন চিকিৎসকরা। ওই স্বেচ্ছাসেবক আপাতত 7 দিন পর্যবেক্ষণে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া প্রথম ও দ্বিতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়ার পরেই স্বেচ্ছাসেবক চেয়ে আবেদন জানানো হয়। এ পর্যন্ত 3500 জন নিজেদের দেহে কোভ্যাক্সিন প্রয়োগের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। শুধু ভ্যাকসিন দিলেই হলো না, তাতে যত সংক্রমণ কতটা আটকাতে পারছে, কতটা সক্ষম সেই ভ্যাকসিন, সেটা দেখার জন্য আমাদের ব্লাড পরীক্ষা করতে হয়, অ্যান্টিবডি লেভেল দেখতে হয়। সেইটারও একটা সময় আছে, যার জন্য একটা মিনিমাম সময় দরকার হয় এই ফেজ 2 বা ফেজ 3 ট্রায়ালের জন্য। প্রায় 50 দফা শারীরিক পরীক্ষার পরে স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা হয়। কোমরবিডিটি আছে কিনা তাও খতিয়ে দেখা হয়। গত শনিবার এইমসের এথিক্স কমিটি 100 জনের দেহে করোনা টিকা প্রয়োগের ছাড়পত্র দেয়। দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে হাত মিলিয়ে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিন তৈরি করেছে। নিউজ 18 বাংলা। অনেকেই প্রশ্ন করেন যে মায়ের সংস্পর্শে এলে সদ্যজাত কি করোনা আক্রান্ত হতে পারেন। মার্কিন গবেষকরা সেই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন। তারা 120 জনের মধ্যে গবেষণা করেছেন এবং তারা দেখছেন মাতৃদুগ্ধ পান করলে এবং মায়ের সংস্পর্শে এলেও সদ্যজাতের করোনা সংক্রমণ হয়নি। মাতৃগর্ভ নিশ্চিন্ত সুরক্ষায় থাকে শিশু, কিন্তু অন্তঃসত্ত্বা যদি করোনা আক্রান্ত হন তাহলে কি সদ্যজাতের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে? মার্কিন গবেষকদের দাবি, করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বাদের থেকে সদ্যজাতের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রায় নেই বললেই চলে। মায়ের গর্ভে শিশুর কোনো ভয় নেই। নিউ ইয়র্কে 120 জন সদ্যজাতর করোনা পরীক্ষা করা হয়। 120 জন সদ্যজাত মায়েরা কোভিড পজিটিভ ছিলেন। জন্মের 1 সপ্তাহের মধ্যে শিশুদের কোভিড পরীক্ষা হয়। সদ্যজাতদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। 2 সপ্তাহ পরে ফের সদ্যজাতদের কোভিড পরীক্ষা হয়। 2 সপ্তাহ পরেও মায়ের থেকে সদ্যজাতর সংক্রমণ ছড়ায়নি। করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা যদি সমস্ত রকম সুরক্ষাবিধি মানেন, তবেই গর্ভস্থ শিশুর সংক্রমণের ভয় নেই। মার্কিন গবেষকরা দেখেছেন, করোনা আক্রান্ত মায়েদের সঙ্গে একই ঘরে থেকেছে সদ্যজাত। সদ্যজাত করোনা আক্রান্ত মায়েদের দুধ পান করেছে। করোনা আক্রান্ত মায়েরা শিশুদের স্পর্শও করেছেন। তবুও মায়েদের থেকে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়ায়নি। সংক্রমিত মা সুরক্ষাবিধি মানলেই সদ্যজাতের সংক্রমণের কোনো ভয় নেই।
সম্প্রতি ফ্রান্সের এক গবেষণায় দাবি করা হয় জন্মের আগে মাতৃগর্ভেই শিশু করোনা আক্রান্ত। জন্মের 24 ঘন্টার মধ্যেই সদ্যজাতর করোনা উপসর্গ ধরা পড়ে। তখন অবশ্য বিজ্ঞানীরা দাবি করেন মায়ের থেকে শিশুর সংক্রমণের আশঙ্কা থাকলেও তা অত্যন্ত কম। এবার মার্কিন গবেষণায় দাবি অন্তঃসত্ত্বা ও সদ্যজাতদের স্বস্তি দিল। নিউজ 18 বাংলা। অনেকেই বলেন 60-ঊর্ধ্বদের মধ্যে করোনার ভয় সব থেকে বেশি। তবে দেখা যাচ্ছে করোনার কাছে বয়স কোনো বাধাই নয়। 93 বছরের বৃদ্ধ বিমল রায়, তিনি উল্টোডাঙ্গার বাসিন্দা। করোনা জয়ী হলেন তিনি, মেডিকেল কলেজ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বিমল রায় 93 বছর বয়স। শুধু বছরটা কোনো ব্যাপার নয়, কারণ বিজেপির একদম প্রতিষ্ঠার শুরু থেকেই কলকাতায় তিনি এখানে কাজে লিপ্ত থাকতেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে তিনি বিজেপিতে যোগদান করেন। অটল বিহারী বাজপেয়ী তাকে বিজেপির সাংগঠনিক শক্তি দেখার জন্য কলকাতায় পাঠান, আর তারপর থেকেই বিমল রায় বিজেপির সর্বক্ষণের কর্মী ছিলেন। উল্টোডাঙ্গার বাসিন্দা বিমলবাবু তিনি বিশুদ্ধানন্দ সরস্বতী হাসপাতাল, সেখানে ভর্তি হন সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যাওয়ায়। গত 9 জুলাই তিনি করোনা আক্রান্ত হন, ভেঙে পড়েননি। 10 তারিখ তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 93 বছরের নবীন বিমল রায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ভালো লাগবে না? বিরাট ভালো লাগছে। হ্যাঁ, আবার কি পার্টির কাজকর্ম করবেন? হ্যাঁ করবো, করার ইচ্ছা আছে তো। শক্তি পেলেই করবো, শক্তি নেই। শক্তি পেলেই আবার রাস্তায় নামবেন? আমি তো রাস্তায় পার করি, আমি তো অফিসে কাজ করি। অফিসে কাজ করে, পত্রিকা চালাই একটা। পত্রিকা চালান। তো কেমন লাগলো এখানে? এখানে পরিবেশ খুব ভালো। ভালো? হ্যাঁ, পরিবেশ ভালো, ভালো খাবার দাবার ভালো, এমনি মোটামুটি খুবই ভালো। ভালো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করছে, হাসপাতাল সবসময় পরিষ্কার করে রেখে দিচ্ছে। 93 বছর বয়সের বৃদ্ধ নয়, চিরনবীন বিমল রায় সুস্থ হলেন। তার একটাই বার্তা, মানুষ যেন ভয় না পায়। করোনাকে জয় করতে গেলে মনোবল, আত্মবিশ্বাস সব থেকে জরুরি। ক্যামেরা শুভব্রত কুণ্ডুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। তবে এই মুহূর্তে রাজ্যের করোনার সার্বিক পরিস্থিতি জানতেই হবে। রাজ্যে গত 24 ঘন্টায় রেকর্ড মৃত্যু হয়েছে, 42 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট 1332 আক্রান্তের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছে 2404 জন। কলকাতা একদিনে আক্রান্ত হয়েছেন 727 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 56,377। রাজ্যে সুস্থ হয়েছেন 35,654 জন। এই করোনা আবহে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে নানান সময় নানা অভিযোগ উঠছে। যে কখনো দেখা যাচ্ছে করোনা রোগীকে তারা রেখে দিয়ে পালিয়ে যাচ্ছেন, আবার কখনো খুব কম দূরত্বের জন্য একটা বিশাল পরিমাণ টাকা তারা দাবি করছে। করুণাময়ী থেকে কলেজ স্ট্রিটের মেডিকেল কলেজ এইটুকুনি যেতে, অর্থাৎ 8.5 কিলোমিটার যেতে ভাড়া চেয়ে বসলেন 9,000 টাকা। করোনা রোগীর পরিবারের থেকে 8.5 কিলোমিটার দূরত্বের জন্য 9,000 টাকা ভাড়া নেওয়ার অভিযোগ উঠল এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার করুণাময়ীর বেসরকারি হাসপাতালে ভর্তি হন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সন্দীপ দত্ত। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে, এরপরই তাকে মেডিকেলে রেফার করা হয়। করুণাময়ী থেকে মেডিকেলে যাওয়ার জন্য রোগীর পরিবারের থেকে মোট 9,200 টাকা ভাড়া নেন অ্যাম্বুলেন্স চালক। পরে মেডিকেলে এসেও চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দেখুন, এটা আমাদের তো কিছু করার নেই। পেশেন্টকে 1:30টার মধ্যে আমাদের মেডিকেল কলেজে আনলে আমরা একটি সিট পাবো। অ্যাম্বুলেন্স কত ভাড়া নিল? 8,000 প্লাস 8,000 প্লাস 12 পিপিই কিটের 600-1200 টাকা। সুযোগের সদ্ব্যবহার করা, আমরা যে দুর্ভোগের মধ্যে পড়েছি সেই সুযোগের সদ্ব্যবহার করা। অ্যাম্বুলেন্সে যে দুজন যাবে তাদের পিপিই কিটের জন্য 600-1200 টাকা, টোটালি 9,200 টাকা আমরা দিই। যেতে পারতাম আর্গুমেন্টে, কিন্তু প্রথম কথা আমাদের নিজেদের পেশেন্টকে আমাদেরকে আনতে হবে। ভর্তি করার ক্ষেত্রে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা আমাদের হ্যারাসমেন্ট হতে হয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, খালি একটাই নিউজ আমরা ভেতর থেকে পাচ্ছি কি আপনাদের পেশেন্ট 1 নম্বর ওয়েটিং লিস্টে আছে। এদিকে একটা না একটা অভিযোগ উঠছেই মেডিকেল কলেজের বিরুদ্ধে। আমরা দেখিয়েছিলাম 17টি ভেন্টিলেটর যেটা স্বাস্থ্য দপ্তর দিয়েছিল মেডিকেল কলেজকে, তা মেঝেতে 7 দিনেরও বেশি সময় পড়ে রয়েছে। সেই সময় মেডিকেল কলেজ বলেছিল টেকনিশিয়ান পাওয়া যাচ্ছে না, তাই সেগুলো ইনস্টল করা যাচ্ছে না।
তবে নিউজ 18 বাংলায় সেই খবর সম্প্রচারের 24 ঘন্টার মধ্যেই তৎপরতা, লোক এনে ইনস্টল করা হলো ভেন্টিলেটরগুলোয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এটি গত 7ই মে থেকে করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত হয়েছে। সুপার স্পেশালিটি ব্লক, তার ঠিক গ্রাউন্ড ফ্লোর, একদম এক তলায়, সেখানে এইরকম ভাবেই ডাই করে ভেতরে ভেন্টিলেটর মেশিন পড়ে রয়েছে। নিউজ 18 বাংলায় খবর দেখানো 24 ঘন্টার মধ্যেই তুঙ্গে তৎপরতা। শনিবার মেডিকেলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ভেন্টিলেটরগুলি ইনস্টলে উদ্যোগী হলো হাসপাতাল কর্তৃপক্ষ। 24 ঘন্টার মধ্যেই কাজ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে 17টি যে ভেন্টিলেটর পড়েছিল একদম সুপার স্পেশালিটি ব্লকের একতলায় মেঝের মধ্যে পড়েছিল, সেই খবর আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে সম্প্রচার করেছিলাম এবং সম্প্রচার করার 24 ঘন্টার মধ্যেই কাজে অগ্রগতি। শুক্রবার মেডিকেল কর্তৃপক্ষ যুক্তি দেয় টেকনিশিয়ানের অভাবে ভেন্টিলেটরগুলি বসানো যাচ্ছে না। সেই খবর দেখাতেই অবশ্য রাতারাতি টেকনিশিয়ান জোগাড় হয়ে যায়। এদিন লকডাউনের মধ্যেই তড়িঘড়ি ভেন্টিলেটর ইনস্টলের কাজ শুরু করে দেন টেকনিশিয়ানরা। এগুলো কি আজকে বসানোর কাজ শুরু হচ্ছে? হ্যাঁ, আজকে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। কতগুলো বসাবেন? 15টা বসাবেন। হ্যাঁ। এতদিন ধরে তো এগুলো পড়েছিল, কানেক্টর না থাকার জন্য পড়েছিল, O2 কানেক্টর ছিল না, তাই পড়েছিল। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ তাকে যেভাবে সাহায্য করার কথা ছিল সেভাবে করেনি। তা সত্ত্বেও আজকে বাংলায় কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ICU বেড, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভেন্টিলেটর, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কোভিড হসপিটাল, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সেফ হোম, প্রত্যেকটা জিনিসই সেটা তৈরি হচ্ছে। কোভিড একটা সম্পূর্ণ নতুন অসুখ, এটার জন্য কেউ প্রিপেয়ার ছিল না। এটা প্রথম দিয়ে করলে এতটা আতঙ্ক ছড়াতো না, এটা যে কোনো কারণেই হোক আসেনি। আজকে 7 দিন পড়ে আছে, কিন্তু আমাদের এখানে করোনা আক্রমণটা হয়ে গেছে 4 মাস। কাজেই এটা যদি আরো আগে করা যেত তাহলে বোধহয় হয়তো এতদিন পড়ে থাকার পরিস্থিতিটা আসতো না। করোনা পরিস্থিতিতে ভেন্টিলেটর নিয়ে আরো আগেই কি তৎপর হতে পারতো না মেডিকেল কর্তৃপক্ষ? প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা। তবে যে প্রশ্নটা উঠছে যে যেভাবে এই ভেন্টিলেটরগুলো প্রায় সপ্তাহখানেকের ওপর পড়েছিল মেঝের মধ্যে এবং বহু রোগী যারা শ্বাসকষ্টের রোগী, যারা এই ভেন্টিলেটরের অভাবে মৃত্যু মুখে গেছে, তাদের ক্ষেত্রে এই ভেন্টিলেটরগুলো আরও আগে বসালে হয়তো অনেক রোগী আরও সুচিকিৎসা পেত। ক্যামেরা শুভব্রত কুণ্ডুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যে সংক্রমণ বাড়লেও সচেতনতা বাড়ছে না। অন্তত বেশ কয়েক জায়গায় যা দেখা যাচ্ছে, ব্যবহার করা পিপিই কিট পরে রয়েছে, মাস্ক পরে রয়েছে, গ্লাভস পরে রয়েছে, সেই ছবি দেখেই এই বিষয়টি পরিষ্কার, যা থেকে রীতিমতো আশঙ্কা ছড়ানোর আশঙ্কা রয়েছে। হেস্টিংস থানা এলাকার হসপিটাল রোড, SSKM থেকে মেরেকেটে 100 মিটার দূরত্ব। শনিবার সকাল থেকে এই রাস্তাতেই পড়ে মাস্ক, পিপিই, কে বা কারা ফেলে গিয়েছেন জানা যায়নি। তবে ব্যবহৃত পিপিই কিট সরাতে কোনো প্রশাসনিক তৎপরতা চোখে পড়েনি। কোথাও একটা সচেতনতার প্রশ্ন তৈরি হচ্ছে। এইভাবে পিপিই কিট পরে থাকলে অন্তত করোনা সংক্রমণের আশঙ্কা কি থাকছে? কিন্তু এইভাবে পিপিই কিট পরে থাকলে অবশ্যই আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। নিউজ 18 বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা। পড়ে থাকা পিপিইর ওপর জীবাণুনাশক ছড়িয়ে দেয় পুরকর্মীরা। পরে পিপিই তুলে নিয়ে যাওয়া হবে বলেও পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়। যে খুলেছেন তাকে নিশ্চয়ই সতর্ক হতে হবে। এই ব্যাপারটা একদমই অনভিপ্রেত এবং এইভাবে রাস্তায় খোলা উচিত না। আমাদের পিপিইটা হচ্ছে একটা হাইলি ইনফেক্টিভ সাবস্টেন্সের মধ্যে পড়ে, তো সেটাকে ডিসপোজালের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। লকডাউনের সকাল, ঢাকা EM বাইপাস, আর চারিদিকে পুলিশের কড়াকড়ি। দূর থেকে দেখা যাচ্ছে একটা গাড়ি দ্রুত গতিতে ছুটে আসছে। তখন সেই গাড়িটাকে আটকাতে গার্ডরেল দেওয়া হলো। তারপর কি হলো দেখুন নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন। কথা
কথায় বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। তা বলে লকডাউনে চলতি সপ্তাহের দ্বিতীয় লকডাউনে কলকাতায় কড়া নজরদারি ছিল পুলিশের, কিন্তু অন্যরকম ভেবেছিলেন বালিগঞ্জের রওনাক আগরওয়াল ও তার দুই সঙ্গী। শুনশান ইএম বাইপাসে গাড়ির গতি অনেকটাই বেশি তুললে ক্ষতি কি? বেপরোয়া গতিতে গাড়ি সায়েন্স সিটি পার হতেই সতর্ক হয় পুলিশ। ওয়্যারলেসে খবর চলে আসে তিলজলা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে। সঙ্গে সঙ্গে উত্তর 55 গ্রামের কাছে রাস্তা জুড়ে বসানো হয় গার্ড রেল। এর পরের ঘটনা প্রায় ফিল্মি চিত্রনাট্যের সামিল। পুলিশের দাবি, দূর থেকে গার্ড রেল দেখে থমকে যায় WB02AL8898 নাম্বার প্লেটের গাড়ি। ততক্ষণে গাড়ির পেছনেও বসে গেছে গার্ড রেল। গাড়ি পেছনে গিয়ে প্রথমে ধাক্কা মারে তিলজলা ট্রাফিক গার্ডের গ্রিন পুলিশ কর্মী বাবাই মল্লিককে। যথেষ্ট চোট পান তিনি। এরপর ফের সামনে এগোতে যায় গাড়ি। সামনে ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডে কর্তব্যরত পুলিশ কর্মী তন্ময় দাস। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় থামানো হয় গাড়িটিকে। ভেতরে পাওয়া যায় দুই যুবক ও পোশাক অবিন্যস্ত অবস্থায় একজন তরুণীকে। WB02AL8898 লকডাউনে রাস্তায় নিয়ম ভেঙে শুধু বেরোনো নয়, তারপরে গতি যে স্পিড লিমিট, সেই স্পিড লিমিট অতিক্রম করে এই গাড়ি যারা রয়েছেন তারা কিন্তু গাড়ি চালান, এবং তারপরে এখনো এই গাড়িতে একজন বসে রয়েছেন। ট্রাফিক পুলিশের ওপর গাড়িটি তুলে দেন। গাড়ির ড্যামেজ হয়েছে সেটা দেখে কিন্তু একরকম ঠাউর করা যাচ্ছে যে গাড়িটা ঠিক কত স্পিডে ছিল, এবং দেখা যাচ্ছে যে গাড়ির ভেতরে কাঁচের টুকরো পড়ে রয়েছে। গাড়ির 3 আরোহীকেই তিলজলা থানায় নিয়ে যায় পুলিশ। লকডাউনে 3 জনের জয় রাইডের পরিণতি শ্রীঘর। যখন পুলিশ কর্মীদের দাবি, মদ্যপ ছিলেন ওই 3 জন। ও বুঝতে পেরেছে আমরা ওকে ধরবো, ও ব্যাকে রিভার্সে দৌড় মেরেছে পেছনে। আমাদেরই কোনো এক পুলিশ কর্মীদের গাড়ি, পুলিশ লেখা ছিল, সে পেছন দিয়ে কভার করে তার গাড়িতে ধাক্কা মারে। ও প্রথমে ফ্রন্ট গিয়ারে এসে জোরে মারে আমাকে, মারার পর ও ব্যাক গিয়ারে যায়, যেখানে আমার কলিগ বাবাই ওকে ব্যারিকেড সমেত চেপে দেয়। ও আবার রিভার্সে যেতে গিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে গার্ডরেল সমেত ফেলে দেয়। দুর্ঘটনাটা হতে পারত, আজকে বেঁচে গেছি, এটা ভগবানের কৃপায় বেঁচে গেছি। নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারের পরেই উদ্বিগ্ন হয়ে ঘটনাস্থলে চলে আসেন আহত তন্ময় দাসের স্ত্রী। অভিযুক্ত এক যুবক রওনাক আগরওয়ালের বাড়ি বালিগঞ্জের চক্রবেড়িয়া লেনে। ব্যবসায়ী পরিবারের ছেলে রওনাক। এই আবাসনে, এই গুলমোহর আবাসনেই 5H বিল্ডিং এ থাকে রৌনক আগরওয়াল, এবং সে সপরিবারেই এখানে থাকে। যেটা নিরাপত্তা রক্ষী এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে যে গাড়িতে সে সময় একাই ছিল রৌনক। লকডাউন বিধি কার্যকরে সকাল থেকেই কড়া নজরদারি পুলিশের। এর মধ্যেই ইএম বাইপাসে 3 যুবক যুবতীর কাণ্ডে হতবাক কর্তব্যরত পুলিশ কর্মীরা। পারাদীপ ঘোষ ও সুজয় পাল, নিউজ 18 বাংলা। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘটনা নতুন দিকে মোড় নেয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পুলিশের। তিলজলা থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এই ঘটনায় আহত পুলিশ কর্মী এবং তার স্ত্রী। যদিও তিলজলা থানা বা লালবাজারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লকডাউনের সকালে এম বাইপাসে গাড়ির ধাক্কায় জখম পুলিশ কর্মী তন্ময় দাস। আর দুপুরে তিলজলা থানার বিরুদ্ধে নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বাইপাস কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা জানতে এদিন থানায় যান তন্ময় দাসের স্ত্রী সুলতা দাস। তার অভিযোগ, থানায় তাকে ঢুকতেই দেওয়া হয়নি, উল্টে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সুলতা দাসের দাবি, অভিযুক্তের আত্মীয়রা থানায় দিব্যি ঢুকতে পারলেও তাদের প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রথম কথা আমাদের ঢুকতে দিল না, কোনো মতে ঢুকতে দেবে না, কিন্তু দেখছি ওই বাড়ির লোক ফ্ল্যাক্সে করে চা নিয়ে যাচ্ছে, টিফিন নিয়ে যাচ্ছে, তারা অনবরত ঢোকা পড়া করেই যাচ্ছে। ঘটনায় অপমানিত এই পুলিশ কর্মী ও তার পরিবার। তার প্রশ্ন, সরকারি চাকরি করতে গিয়ে তিনি আহত হয়েছেন, তাহলে কেন তার পরিবার নিজের বিভাগের কাছেই সম্মান পাবে না? আজকে আমার এতটাই খারাপ লাগছে, মনে হয় যে এই চাকরি জায়গায় আমি সবজি বেচে খেলে হয়তো একটু শান্তি পেতাম। তিলজলা থানায় স্ত্রীকে হেনস্থার অভিযোগ শোনার পরেই সহকর্মীদের ফোন করেন তিলজলা ট্রাফিক গার্ডের এই কর্মী। সহকর্মীরা তাকে এড়িয়ে যান বলে তার দাবি। আমি নাম বলবো না, আমি কয়েকজনকে ফোন করেছি, তাদের মধ্যে বেশিরভাগ বলছে আমি ডিউটিতে নেই, আমি পেট্রোলে আছি, আমি বাইরে আছি, তো আমাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা হলো। কিন্তু কেন আহত পুলিশ কর্মীর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ? এটা রিচেবল পার্সন বা ধনী ব্যক্তির প্রভাব সর্বদা সবসময় পার্টি চত্বরে বলুন, প্রশাসন চত্বরে বলুন, সাধারণ সমাজ চত্বরে বলুন, আমার যেটা মনে হয় ওই প্রভাব। আপনি কি তন্ময়তা জানেন না? ওনার মিসেস বলছে। আপনি কে বলছেন? না, আমি তিলজলা থানা থেকে ওসি বলছি। তখন বলছে না, এরম তো করাটা আপনার সাথে খুবই অন্যায় হয়েছে, এরম করা উচিত হয়নি। বলছে না, এটা খুব ভুল করেছে, আমি সরি চাইছি। ধৃত রওনাক আগরওয়ালের বিরুদ্ধে পুলিশ অবশ্য জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
332 ধারা অর্থাৎ সরকারি কর্মীকে কাজে বাধা আঘাত করা এই ধারা জামিনযোগ্য। 279 ধারা অর্থাৎ বেপরোয়া গতিতে গাড়ি চালানো এটি জামিনযোগ্য। 353 ধারা অর্থাৎ সরকারি কর্মীকে সরকারি কাজে বাধা জামিনযোগ্য। 188 ধারা অর্থাৎ সরকারি নির্দেশ অমান্য করা এই ধারা জামিনযোগ্য। এছাড়াও বিপর্যয় মোকাবিলা আইনের ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ। ইএম বাইপাসে সকালে অভিযুক্তদের গাড়ির ধাক্কায় পুলিশ কর্মী তন্ময় দাসের প্রাণ সংশয় হতে পারত মনে করছেন তার স্ত্রী, তাই অভিযুক্তদের কড়া শাস্তি চান তিনি। সুশোভন ভট্টাচার্য ও সুজয় পাল, নিউজ 18 বাংলা। এবার লকডাউন সংক্রান্ত খবরের দিকে নজর রাখা যাক। লকডাউনের দ্বিতীয় দিনেও রাজ্য জুড়ে দাবাং পুলিশ, কোথাও অনিয়ম দেখলেই লাঠি পেটা। কৃষ্ণনগরে পুলিশের ওঠবোস এবং বিষ্ণুপুরে দেখা গেল পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ। এ সপ্তাহের দ্বিতীয় লকডাউনেও রাজ্য জুড়ে পুলিশই কড়াকড়ি। শনিবার সকাল থেকেই রাস্তায় রাস্তায় টহলদারি, নাকা চেকিং, রাস্তায় বেরোলেই জেরা। বেচাল দেখলেই লাঠি পেটা। কোথাও কোথাও কান ধরে ওঠবোস। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে পুলিশের ভয় পুকুরে ঝাঁপ। কৃষ্ণনগরে চায়ের থেকে পুলিশি হানা, কাগজ হাতেই সোজা পুলিশের খপ্পরে। মুর্শিদাবাদে পুলিশ দেখেই দে দৌড়। কড়া লকডাউনে রাজ্য জুড়ে দাবাং পুলিশ। নিউজ 18 বাংলা। মালদার বালুরচকেও লকডাউন চলছিল, সেখানেও দেখা গেল রাস্তায় কয়েকজন, তাও আবার মাস্ক ছাড়া। পুলিশ বলতে গেলে পুলিশের উপর চড়াও হয়। এরপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মালদায় লকডাউন কার্যকর করতে গিয়ে বাধার মুখে পুলিশ। বালুরচরে কয়েকজনকে মাস্ক ছাড়া ঘুরতে দেখা যায়, ধরপাকড়ের চেষ্টা চালায় পুলিশ। অভিযোগ তখনই সিভিক ভলান্টিয়ার ও ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকের উপর চড়াও হন কয়েকজন, পাল্টা লাঠিপেটা করে পুলিশ। মালদা শহরের বালুরচর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার এবং এক পুলিশ অফিসারকে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাস্থলে ধস্তাধস্তি পর্যন্ত হয়। নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। উনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে গেলেন এবং আননেসেসারি আমাদের পুলিশের গায়ে উনি পুলিশকে ধস্তাধস্তি করলেন। আমরা ওকে গ্রেপ্তার করেছি, আইনানুগভাবে আমরা ওকে নিয়ে এসেছি। পুলিশ কি আক্রান্ত হয়েছে এই ঘটনায় কোনো? হ্যাঁ, আমাদের দুজন, আমাদের একজন অফিসার আছে, আমাদের আরেকজন স্টাফ আছে, তারা ইনজুর্ড। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ মালদায়। এর আগে 8 থেকে 21 জুলাই টানা 14 দিন মালদার 2 পুরসভা এলাকায় লকডাউন করে প্রশাসন। তবে শনিবার রাজ্য জুড়ে লকডাউন। এদিন মালদায় শুনশান রাস্তাঘাট, 34 নম্বর জাতীয় সড়ক শুনশান, বেশিরভাগই ঘরবন্দি। তবে মাধবনগর, যদুপুর, কমলাবাড়ি, বাধাপুকুর এসব শহরতলি এলাকায় দোকানপাট খোলা থাকায় অভিযানে নামে পুলিশ। দোকান বন্ধ করে দেওয়া হয়। অকারণে রাস্তায় বেরোলেই আটক করে পুলিশ। ইংরেজবাজারের আইসির নেতৃত্বে চলে অভিযান। লকডাউন ভাঙায় মালদায় 100 জনকে গ্রেফতার করে পুলিশ। এবার আর চীনে নয়, ভারতে তৈরি হচ্ছে অ্যাপল 11
এবং 3 মাসের মধ্যেই চেন্নাইয়ে তৈরি এই অ্যাপল 11 বাজারে আসবে। Our teams have been hard at work for years on something that is important to all of us. আইফোন অ্যাপলের জন্মদাতা স্টিভ জবস বলতেন, আই আসলে গোটা পৃথিবী, আইফোন ইকুয়াল টু গ্লোবাল ফোন। এবার যেন তাতে বদল, ভারতে আইফোনের মালিকরা আওয়াজ তুলবেন, এবার থেকে আই অর্থাৎ ইন্ডিয়া। কোভিড-19 পরিস্থিতিতে ভারতে আইফোন তৈরি শুরু করলো অ্যাপল। চেন্নাইয়ে ফক্সকন প্ল্যান্টে আইফোন তৈরির কাজ চলছে। একেবারে লেটেস্ট মডেল দিয়ে ভারতের ডেবিউ, তৈরি হচ্ছে আইফোন 11। এই প্রথম ভারতে আইফোনের উৎপাদন। আগে চীন থেকে আমদানি করা ফোন বিক্রি হতো, চীনে ফক্সকনের প্ল্যান্টে তৈরি হয় আইফোন। কোভিড-19 পরিস্থিতিতে চীনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশ্বে সংশয় তৈরি হয়েছে। আমেরিকা চীনের টানাপোড়েন ও শুল্ক যুদ্ধ চরমে। এই পরিস্থিতিতে চীন থেকে উৎপাদনের ইউনিট সরিয়ে নেওয়ার কথা ভাবছে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা। মার্কিন উদ্ভাবনের সেরা নজির, অ্যাপলও কি সেই পথেই হাঁটছে? চীনে আইফোনের উৎপাদন এখনই বন্ধ হচ্ছে না, ধাপে ধাপে তা কমিয়ে আনা হবে। চীনের বিকল্প হিসেবে ভারতই পছন্দ অ্যাপলের। বেঙ্গালুরুতেও আইফোন তৈরির পরিকাঠামো তৈরি হচ্ছে, সেখানে ফের আইফোন SEর উৎপাদন শুরু হবে। এখন এই মডেলের বিক্রি বন্ধ রেখেছে অ্যাপল। ভারতে তৈরি হবে আইফোন XR, আইফোন 7। অ্যাপল প্রেমীরা অবশ্য একটি প্রশ্নের উত্তর চান, ভারতেই আইফোন তৈরি হলে দাম কমবে তো? কারণ ভারতে ফোন তৈরি হলে প্রায় 22% শুল্ক বাবদ খরচ কমবে অ্যাপলের। সূত্রের দাবি, এখনো যেহেতু চীনে তৈরি আইফোন 11 মডেলটি ভারতে বিক্রি হচ্ছে, তাই মেড ইন ইন্ডিয়া ফোন এলেই দাম কমানো সম্ভব নয়। তবে চীনে তৈরি মডেল তুলে নেওয়া হলে বা বিক্রি হয়ে গেলে দাম কমবেই। নিউজ 18 বাংলা। 5ই আগস্ট রাম মন্দিরে ভূমি পুজো, আর তার আগে জোর কদমে প্রস্তুতি চলছে এবং ভূমি পুজোর পরই জোর কদমে রাম মন্দির নির্মাণের কাজ 1990 সালে যা শুরু হয়েছিল সেগুলো আরো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে এবং 2024 সালে হোলির দিন সকলের জন্য সেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তাই 42 মাসের মধ্যে তৈরি করতে হবে এই মন্দির। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দিরের চূড়ান্ত নকশা তৈরি। 5ই আগস্ট ভূমি পুজোর পরদিন থেকেই অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে। 3.5 বছরে মন্দিরের কাজ শেষ করার পরিকল্পনা। যেভাবে মন্দির তৈরির পরিকল্পনা, তার জন্য প্রয়োজন বিশেষ ধরনের নির্মাণে দক্ষ কারিগর। গুজরাট ও রাজস্থানের 250 কারিগরকে দায়িত্ব, তাদের হাতেই তৈরি হবে মন্দির। আকাশ ছোঁয়া মন্দির, রাজস্থানের গোলাপি পাথরের গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব সব কারুকাজ। রামায়ণের গল্প, মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার ওপর। তাদের পারিবারিক সংস্থা মন্দিরের নকশা তৈরি করেছে, নির্মাণের দায়িত্ব সোমপুরাদের সংস্থার ওপর। 1 লক্ষ কিউবিক স্কোয়ার মিটার গোলাপি পাথর আনা হয়েছে, আরো 2 লক্ষ কিউবিক স্কোয়ার মিটার পাথর লাগবে। মন্দির তৈরির কাজ অবশ্য সেই 1990 থেকেই চলছে। একদিন স্বপ্ন পূরণ হবে, সেই বিশ্বাস থেকেই হয়তো কয়েকশো শিল্পী মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন এতগুলো বছর ধরে। কর্তৃপক্ষের দাবি, মন্দিরের 65% কাজ শেষ হয়েছে, তৈরি কাঠামো নিয়ে গিয়ে বসিয়ে দিলেই হবে। তবে মন্দিরে আড়ে বহরে বাড়ছে, সেটাও মাথায় রাখতে হচ্ছে। 141 ফুটের বদলে 161 ফুট উঁচু হবে মন্দির। মূল মন্দির দোতলার পরিবর্তে 3 তলা। গ্রাউন্ড ফ্লোরের কাজ ইতিমধ্যেই শেষ। পাথরের কাজ অনেকটাই হয়ে রয়েছে, জায়গায় নিয়ে গিয়ে গেঁথে নেওয়া হবে। নকশা তৈরির দায়িত্বে থাকা নিখিল সোমপুরার দাবি, 2024 সালের জানুয়ারির মধ্যেই কাজ শেষের লক্ষ্যমাত্রা থাকছে অযোধ্যায়। অযোধ্যায় কান পাতলে শোনা যাচ্ছে 2024 সালে হোলির দিন মন্দির খোলার সম্ভাবনা। 5ই আগস্ট মন্দিরের ভূমি পুজো। শনিবার তার প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিউজ 18 বাংলা।